পরশুদিন একটা লোক এসেছিল, মিঠুন চক্রবর্তী, ডিস্কো ডান্সার। ভালো কথা। সিনেমা ছিল মিঠুন চক্রবর্তীর একটা, আমার হেভি প্রিয় সিনেমা ছিল এমএলএ ফাটাকেষ্ট। এমএলএ ফাটাকেষ্ট দুটো সিনেমা পরপর বেরিয়েছিল, এমএলএ ফাটাকেষ্ট, তারপর একটা মিনিস্টার ফাটাকেষ্ট। সিনেমাটা করার পর থেকে মিঠুনদার মাথায় ঢুকেছে সিনেমা এমএলএ হয়েছি, বাস্তবে কবে হবো। মিঠুনদার ড্রেসটা দেখবেন, গরমকালেও সোয়েটার পরে থাকে, গলায় একটা মোটা মাফলার এমন ভাবে জড়াবে মনে হবে মিশরের মমি। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি তাকেও জেলে ঢোকাতেন বিজেপির বন্ধুরা? প্রথমে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাড়ি রেখে আগে শুভেন্দু বলতো রোহিঙ্গা, আমাদের কাজী নজরুল ইসলামকে বলতো বাংলাদেশি অনুপ্রবেশকারী। মিঠুন বাবু আপনারা এলে মহিলারা আরো বাইরে বেরোতে পারবেন না, কারণ মিঠুন বাবু আপনার ছেলে ধর্ষণের কেসে অভিযুক্ত। ওই বাংলা, এই আওয়াজে হবে না। মিঠুনদা প্লেন ধরে আবার বোম্বে গেছে, এমন করুন আকাশে প্লেনটা কাঁপবে। জয় বাংলা। আরেকটু জোরে বলবেন যেন কাঁথি অব্দি আওয়াজটা যায়, যেখানে মেজো খোকার শান্তিকুঞ্জের বাড়ি অব্দি আওয়াজটা যায়। জয় বাংলা। এই যে জয় বাংলা বলতে বললাম, এটা কেন বলুন তো? কারণ আমরা যে ভাষায় কথা বলি, বাংলা ভাষা, আজকে ভারতবর্ষে এই ভাষায় কথা বললে বিজেপির পুলিশ ধরে নিয়ে বলছে তুমি বাংলাদেশি। এমন দিন এলো বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি। যে ভাষায় মাকে মা বলেছি, যে ভাষায় বাবাকে বাবা বলেছি, যে ভাষায় ঈশ্বরকে ডেকেছি, যে ভাষায় হেসেছি, যে ভাষায় কেঁদেছি, সেই ভাষা বলার জন্য আজকে যদি জেলে যেতে হয়, আর সেই জেলে যারা নিয়ে যাচ্ছে তাদের পার্টির নেতা এখানে দাঁড়িয়ে যদি বড় বড় ভাষণ দেয়, তাহলে আমার মনে হয় তাদের চাইতে লজ্জার বাঙালি এই বিজেপি যারা করেন, তারা বাংলার সবচেয়ে বড় বাঙালি জাতির সবচেয়ে বড় কলঙ্ক, সবচেয়ে বড় গদ্দার, তার চাইতে বড় আর হতে পারে না। যারা স্বজাতির সঙ্গে বেঈমানি করে, স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ছোটবেলায় প্রত্যেকে পড়ে বড় হয়েছি, মায়েরাও আমাদেরকে ছোটবেলায় পড়াতেন, অয় অজগর আসছে তেরে আয় আমটি খাবো পেরে। মায়েরা ছোটবেলায় পড়িয়েছিলেন আমাদের বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে। সহজ পাঠে আমরা পড়েছিলাম কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। কোন ভাষায়? বাংলা ভাষায়। আজকে সেই ভাষা বললে বিজেপি জেলে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, বাংলা ভাষা বললে তুমি জেলে ঢুকিয়ে দিচ্ছ, বলছো বাংলাদেশি। বিজেপি নেতাদের একটু জিজ্ঞেস করুন, এই বাংলা ভাষাতেই তো আমার দেশের জাতীয় সঙ্গীত জনগণমন লেখা। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি তাকেও জেলে ঢোকাতেন বিজেপির বন্ধুরা? রবীন্দ্রনাথকেও জেলে ঢোকাতেন। প্রথমে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাড়ি রেখে আগে শুভেন্দু বলতো রোহিঙ্গা। আমি শিওর ও রবীন্দ্রনাথকে দেখলে আগে রোহিঙ্গা বলতো, কারণ এরা কাউকে ছাড়ছে না তো, বাংলার কোনো মনীষীকে ছাড়েনি। এ রবীন্দ্রনাথকে রোহিঙ্গা বলতো, আর আমাদের কাজী নজরুল ইসলামকে বলতো বাংলাদেশি অনুপ্রবেশকারী। আমি আপনাদের একটা কথা বলছি মায়েরা দাদারা, এই পুরুলিয়ার এখানে যত মানুষ আছেন, আমার আবার যারা শুনছেন, পরশুদিন একটা লোক এসেছিল, মিঠুন চক্রবর্তী, ডিস্কো ডান্সার। খুব ভালো কথা। সিনেমাতে দারুণ, আমরা সিনেমাতে দেখেছি, টিকিট কেটে কেটে দেখেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু সিনেমা ছিল মিঠুন চক্রবর্তীর একটা, আমার হেভি প্রিয় সিনেমা ছিল এমএলএ ফাটাকেষ্ট। অনেকেই দেখেছিলেন না? এই এমএলএ ফাটাকেষ্ট দুটো সিনেমা পরপর বেরিয়েছিল, এমএলএ ফাটাকেষ্ট, তারপর একটা মিনিস্টার ফাটাকেষ্ট। সিনেমাটা করার পর থেকে মিঠুনদার মাথায় ঢুকেছে সিনেমা এমএলএ হয়েছি, বাস্তবে কবে হবো। সেই থেকে যে বিজেপির পেছন পেছন ঘোরা শুরু করেছে। কিন্তু মিঠুনদা আবার অন্যরকম রাজনীতিবিদ। কিরম জানেন? মিঠুনদার পলিটিক্সের ধরনটা হচ্ছে, ঠিক ভোটের আগে এলে মিঠুনদা আসে, যেই ভোট হয়ে যায় প্লেন ধরে বোম্বে, আর দেখা যায় না। 21-এর বিধানসভা ভোটের আগে সব জায়গায় মিটিং, আর মিঠুনদার ড্রেসটা দেখবেন, গরমকালেও সোয়েটার পরে থাকে, গলায় একটা মোটা মাফলার এমন ভাবে জড়াবে মনে হবে মিশরের মমি, এইরকম ভাবে। আমি তো ওই গলা দিয়ে আওয়াজ বেরোয় কি করে। কিন্তু এত কিছু কেন করে? সোয়েটার কেন পরে থাকে? আমার খুব একদিন জানতেই চলে। আমি কোনো শরীর খারাপ বোধহয়, বেশি শীত লাগে, তাহলে হতে পারে, ব্যঙ্গ বিদ্রুপ করবো না। না, সুস্থ মানুষ সোয়েটার কেন পরে থাকে জানেন? বিজেপি করছে তো, চামড়াটা মোটা করতে হবে তো, সোয়েটার দিয়ে চামড়াটাকে বাড়াচ্ছে। মিঠুন চক্রবর্তী নিজেকে বাঙালি বলেন, বাংলায় থাকেন না, বোম্বেতে গিয়ে বসে থাকেন। প্রত্যেক বছর, কদিন আগে মিঠুনদাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা বিজেপি যদি আপনাকে মুখ্যমন্ত্রী করে আপনি হবেন? বলছে নিশ্চয়ই হবো। কি শখ আমাদের কাকার, মুখ্যমন্ত্রী হবে। বাবু বাংলার জন্য কি করেছো? উত্তর নেই। মিঠুনদা আগের দিন এসে বলে গেছে, আমরা ক্ষমতায় এলে মহিলারা রাতেও বাইরে বেরোতে পারবে। এখন মহিলারা বেরোয় না। মিঠুন বাবু আপনারা এলে মহিলারা আরো বাইরে বেরোতে পারবেন
না, কারণ মিঠুন বাবু আপনার ছেলে ধর্ষণের কেসে অভিযুক্ত। তাই আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনার ছেলের মতো প্রত্যেকটা বাড়ির বিজেপির গুন্ডারা বেরিয়ে যাবে, যারা বাঙালি মা বোনেদের রাস্তায় দেখলে তাদের আঁচলটা ধরে টানবে। তাই এই বাঙালি বা এই বাংলা ভারতীয় জনতা পার্টি দলটাকে কোনোদিনই বরদাস্ত করবে না। আমি একটু জলটা খাই। কেন জলটা খাচ্ছি, আগে গলাটা একটু ভিজিয়ে নিই। আমি প্রত্যেকটা, গতবার পুরুলিয়াতে বিজয় সম্মিলনীতে অনেকগুলো মিটিং করেছি, বুঝলেন। আমি একটা অদ্ভুত ব্যাপার দেখছি, যখনই মিটিংয়ে ধরুন নরেন্দ্র মোদীর নাম নিয়ে কিছু বক্তৃতা দিতে যাচ্ছি, কেন জিনিসপত্রের দাম বাড়ালেন, এই করলেন ওই করলেন, তখনই মাইকটা খারাপ হচ্ছে। দেখুন, জিজ্ঞেস করুন, এখানে দাদা আছে, রাজীব দা, আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার কি ব্যাপার, পরে আমি আবিষ্কার করলাম যে মানুষই সহ্য করতে পারছে না, মেশিন তো দূরের কথা। মাইক খারাপ হয়ে যাচ্ছে, আগে থেকে জলটা খেয়ে নিচ্ছি যেন মাইক এবার আটকে গেলে গলার জোরে বলতে পারি। কাকিমা কি হাসছে দেখো। আচ্ছা শুনুন, এবার কতগুলো কথা বলি। বিজেপি এখন একটা নতুন ঢং এনেছে, ঢংটার নাম হচ্ছে SIR, ঠিক আছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তার একটা সিস্টেম আছে। কি সিস্টেম বলুন তো? মোদীজি প্লেনে করে বসবেন, বসে গোটা পৃথিবী ঘুরবেন। আজকে আমেরিকা, কাল রাশিয়া, পরশু জাপান, পরের দিন আমেরিকা। মোদীজি প্লেনে করে করে বিদেশ ঘুরবেন, আর দেশের মানুষ কি করবে? মোদীজি রোজ একবার করে আসেন। একদিন হঠাৎ মোদীজি এলেন রাত্রি 8টার সময় টিভিতে, मेरे प्यारे भाइयों बहनों, आज रात 8 बजे से 500 और 1000 रुपया की नोट बंद। बस উনি তো ঘোষণা করে দিলেন। লোকজন লাইনে দাঁড়িয়ে ডায়েরির ফাঁকে, আমার মা তো বাবার থেকে মাঝে মধ্যে বাবা বাজার করতে দিলে ওইখান থেকে 20 টাকা 30 টাকা করে বাড়ছিয়ে 2-4টে 500 টাকা নোট করেছিল। এবার মা ভাবছে এটা আমি পাল্টাবো কি করে, ঠিক আছে। যাই হোক, লাইনে টাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে শিষ্টে মানুষ 2 মাস লাইনে দাঁড়ালো। গোটা পশ্চিমবঙ্গে 111 জন মানুষ মারা গেল শুধু ATM এর লাইনে দাঁড়িয়ে। কত মানুষের প্রিয়জন হাসপাতালে ভর্তি ছিল, ক্যাশ টাকা নিয়ে গেছে ডাক্তারকে দেবে বলে, মোদিজি মাঝ রাস্তায় ঘোষণা করেছে টাকাটা চলবে না, প্রিয়জনটা মারা গেছে, টাকা দিতে পারেনি। বহু মানুষের জীবনের বিনিময়ে নোটবন্দি হলো। কি লাভ হলো তাতে কেউ জানেন? জানেন না। কিন্তু একটা মজা কি হলো, আগে 2টা নোট ছিল, 500 টাকা আর 1000 টাকা। মোদিজি হঠাৎ করে কি মাথায় ক্যারাপোকা ওঠে লোকটার, আমি বুঝি না। 500 আর 1000 পাল্টে করলো 500 আর 2000, 1000 আর রইল না। বলছে দুর্নীতি আটকাবো তাই নোটবন্দি করলাম। আচ্ছা মায়েরা, আমি আপনাদের জিজ্ঞেস করছি, যারা ঘুষ খায়, ধরুন একটা অ্যাটাচির মধ্যে 1 কোটি টাকা নেবে, আগে হায়েস্ট নোট ছিল 1000 টাকার, এখন মোদিজি হায়েস্ট নোট 2000 টাকা করে দেওয়াতে কি হলো, যে একটা ছোট অ্যাটাচিতে 1 কোটি টাকার ঘুষ খেত, এখন ওই অ্যাটাচিতেই 2 কোটি টাকার ঘুষ ধরে। দুর্নীতি মুক্ত। কি বুদ্ধি এদের, বুঝুন। হলো নোটবন্দি। তারপর আরেকদিন নরেন্দ্র মোদী এলো, मेरे प्यारे भाइयों बहनों, আধার কার্ড কে সাথ প্যান কার্ড লিঙ্ক করো। আবার লাইনে দাঁড়ালো সবাই, আধারের সাথে প্যান লিঙ্ক করো, এইখানে যাও ওইখানে যাও, এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও। মানুষের তো খেতে কাজ নেই, শুধু লাইনেই দাঁড়াবে। করে আবার কিছুদিন শান্তি হলো, আবার মোদীজি একদিন এলো, मेरे प्यारे भाइयों बहनों, अब आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करो, और लिंक नहीं करोगे तो 1000 रुपया फाइन भरो। কত লোক লাইনে লিঙ্ক করতে গেলে 1000 টাকা ফাইনও দিয়েছেন তো অনেকে। কি গ্যাসের সাথে ব্যাংকের কানেকশন, এই গ্যাসের কানেকশন লিঙ্ক। নরেন্দ্র মোদী এভাবে কি করলেন, আপনাকে আমাকে লাইনে দাঁড় করালেন পর 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 পর, আর নিজে প্লেনে করে পৃথিবী ঘুরলেন। কি লিঙ্ক করালেন? সবকিছুর সাথে আধার লিঙ্ক। গ্যাসে আধার, প্যানে আধার, ভোটারে আধার, ব্যাংকে আধার, এত আধার লিঙ্ক করলো আমার চোখে তো দুনিয়া আধার হয়ে গেল। তারপরে বেটা SIR এর সময় বলে আধার কার্ড চলবে না। যদি আধার কার্ড চলবেই না, তা আধার কার্ড লিঙ্ক করালি কেন আমাদের সবাইকে দিয়ে? তাহলে লাইনে দাঁড় করিয়ে আধার কার্ড বানাতে বললেন কেন সবাইকে দিয়ে? নাটকের তো একটা শেষ আছে। দেশের মানুষ কি গিরপিক? দেশের মানুষ কি কুকুর ছাগল গরু যে নরেন্দ্র মোদী যেভাবে নাচাবেন আমরা সেভাবে নাচবো? আধার গোটা পৃথিবীর সাথে লিঙ্ক করিয়ে বলছেন আধারের কোনো গুরুত্ব নেই। তাহলে লিঙ্ক করালেন কেন? তাহলে প্রত্যেকটা মানুষের তাদের অমূল্য সময়গুলো ফেরত দিন। দেবে না। এটা হচ্ছে বিজেপির পলিসি। এবার SIR আনলো। SIR এ কি বলছে? বলছে তোমায় প্রমাণ করতে হবে তুমি ভারতীয়। মায়েরা, দাদারা, কাকারা, জেঠুরা, এখন বলছে ভোটার কার্ডে ভুয়ো ভোটার। মানে কি? মানে আপনি আমি, আমরা নাকি ভুয়া ভোটার, বুঝছেন? আপনি ভুয়া, আমি ভুয়া, আমরা সবাই ভুয়া। আর এই ভুয়ারা মিলে ভোট দিয়ে আর একটা ভুয়া সরকার কেন্দ্রে বানিয়েছি।
কারণ আমরা যদি ভোটার হিসেবে ভুয়ো হই, তাহলে এই ভোটারের ভোটে এখানে যে থেকে যে বিজেপির এমপি বড় পায়তারা করে বেড়াচ্ছে, তুমিও তো ভুয়ো বাবা, রিজাইন কবে করছো? এখানকার এমএলএও তো তাই, দেশের প্রধানমন্ত্রীও তাই। আরে ভোটারই যদি জালি হয় তাহলে তো সরকারও জালি। পচা তেলে কি টাটকা খাসির মাংস হয় মা? মোদি বলছে তেলটাই পচা, আবার বলছে খাসিটা হেভি। হতে পারে না। ভোটারই যদি পচা হয়, ফেক হয়, সেই ভোটার ভোট দিয়ে যখন তোমার সরকার করছে, তাহলে সরকারটাও তো অবৈধ। তাহলে জনগণকে পরীক্ষার আগে দাঁড় করানোর আগে মোদিজি নিজে পরীক্ষা দাও, রেজিগনেশন লেটারটা লেখো, রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করো, লোকসভাটা ভাঙো, সব রাজ্যের বিধানসভা ভাঙো, এমপিদের রিজাইন দিতে বলো, তারপরে জনগণকে পরীক্ষায় দাঁড় করাও। মানুষের অনেক কাজ আছে, অনেক কাজ, কিন্তু মানুষকে শুধু ব্যস্ত করে রাখো কেন? মানুষকে যদি তুমি ব্যস্ত করে রাখো, মানুষ গ্যাসের দাম নিয়ে ভাববে না, কেরোসিন তেলের দাম নিয়ে ভাববে না, সর্ষের তেলের দাম নিয়ে ভাববে না, ডালের দাম নিয়ে ভাববে না, ওষুধের দাম নিয়ে ভাববে না, ব্যাংকে যে টাকা লাগলেই ব্যাংক টাকায় ফাইন কেটে নেয় এই নিয়ে মানুষ ভাববে না। তাই মোদিজির কৌশল কি? মানুষকে শুধু ব্যস্ত রাখো। আমাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে। আর একটা বিরাট বড় তার কাটা আছে শুভেন্দু, বুঝলেন? ওর মাথায় একটা তার গোটা নেই, সব কটা কাটা, ইঁদুর ঢুকে একবার কেটে দিয়েছিল, পুরো কাটা তার। বিশ্বাস করবেন না, ও খালি বলে কাটা তার পেরিয়ে ঢুকেছে। আরে ও তোরটা তার কাটা, ওটা কাটা তার, তোরটা তার কাটা। কেন বলছি আমি কথাগুলো? এমনি এমনি বলি না মায়েরা, একটা কথা বুঝুন। শুভেন্দু বলছে পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা আছে। হলো তো? মন দিয়ে শুনবেন দাদারা মায়েরা, পুরুলিয়ার মানুষ সচেতন শিক্ষিত মানুষ, আপনাদের এটা এই কারণে বলছি, বিজেপি নেতারা বকবক করতে হলে ওদের প্রশ্নটা করবেন। বলছে পশ্চিমবঙ্গেই নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন মায়েরা দাদারা, হাসবেন না। শুভেন্দু বলছে পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু গোটা পৃথিবীতে রোহিঙ্গা হচ্ছে 17 লাখ। মানে কি? গোটা পৃথিবীতে যে জিনিসটা 17 লাখ আছে, শুভেন্দু বলছে বাংলাতেই শুধু 1.5 কোটি। কত বড় তার কাটা হলে এটা বলা যায়, বুঝছেন? হিসাব করছেন? ছোটবেলায় শুভেন্দুকে কি শিশির জেঠু অঙ্ক শেখাতো? সেই জন্য এই দশা হয়েছে। বলছে 1.5 কোটি রোহিঙ্গা, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? আপনি আমি কেউ বলতে পারবো না আমরা রোহিঙ্গা দেখেছি। কেমন দেখতে? আরে পশ্চিমবঙ্গের জনগণ 9 কোটি, তাতে যদি 1.5 কোটি রোহিঙ্গা থাকে, কেউ না কেউ তো কখনো কখনো দেখবেই। কিন্তু রোহিঙ্গা দেখতে কেমন? আমার শুধু শুভেন্দু থোবরার মতোই মনে হয়, ওর মই দেখতে হবে, ওইটাই রোহিঙ্গা। কারণ আমি তো আর কোথাও রোহিঙ্গা দেখিনি। এত রোহিঙ্গা রোহিঙ্গা করে। আসলে রোহিঙ্গাটা হচ্ছে বিজেপির একটা রাজনৈতিক ইস্যু। কেন জানেন? এখন বিহারে নির্বাচন চলছে, বিহারে নির্বাচন চলছে, 1 দফার হয়েছে আর 1 দফার হবে। বিহারে বিজেপির বক্তব্য কি জানেন? বলছে বিরোধীরা জিতে গেলে রোহিঙ্গা ঢোকাবে, মানে বিহারেও রোহিঙ্গা। 1 বছর আগে ভোট হলো কোথায়? ঝাড়খণ্ডে। বিজেপি কি বললো জানেন? বললো হেমন্ত সোরেন জিতলে রোহিঙ্গা ঢোকাবে। তার কয়েক মাস আগে ভোট হলো কোথায় জানেন? দিল্লিতে। বিজেপি কি বললো? বললো কেজরিওয়াল আবার জিতে গেলে দিল্লিতে রোহিঙ্গা ঢোকাবে। আরে বিজেপি বন্ধু, গোটা পৃথিবীতে 17 লাখ রোহিঙ্গা, তুমি বাংলাতেও রোহিঙ্গা দেখছো, ঝাড়খণ্ডেও রোহিঙ্গা দেখছো, বিহারেও রোহিঙ্গা দেখছো, দিল্লিতেও রোহিঙ্গা দেখছো। রোহিঙ্গাটা গেল কোথায়? গরুর দুধের সোনার মতো এটাও ঢপ, কোনো এক্সিস্টেন্স নেই। তাই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গার গল্প বলে আসলে সাধারণ মানুষকে ধর্মে ধর্মে লড়িয়ে দাও। ধর্মে ধর্মে মানুষ লড়লে একটা কথা জানেন তো, এখানে অনেক বয়স্ক মায়েরা দাদারা জেঠুরা আছেন। যখন ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছিল, কি করে করেছিল? ওরা ভেবেছিল হিন্দু মুসলমান মিলে ব্রিটিশদের বিরুদ্ধে সমস্ত ভারতীয়রা এক হয়ে লড়ছে, এই ইউনিটিটা ভাঙতে হবে, না ভাঙতে পারলে আমরা রাজত্ব করতে পারবো না। তখন ব্রিটিশরা হিন্দুর কানে মুসলমানের সম্পর্কে, মুসলমানের কানে হিন্দুর সম্পর্কে বিষ ঢেলেছিল, এবং সেই করে 200 বছর রাজত্ব করেছিল। নরেন্দ্র মোদী হচ্ছেন ব্রিটিশদের ভাইরা ভাই। কারণ নরেন্দ্র মোদী যে দল করেন তার পূর্বপুরুষেরা ব্রিটিশদের দালালি করত। তারা এখন একই পলিসিতে চলছে, হিন্দু মুসলমানে ভাগ বাটোয়ারা করো। আজকে আমি আপনাদের জিজ্ঞেস করছি, হিন্দু মুসলমানের নামে রাজনীতি করা হচ্ছে, বিজেপির নেতারা মঞ্চে উঠলেই কি বলে? একটা ভগবানের নামে স্লোগান দেয়। কি স্লোগান দেয় বলুন তো? ইয়েস, দেখুন আমিও বলি, কিন্তু আমি জুতোটা খুলে সাইডে রাখলাম, খালি পায়ে দাঁড়ালাম, তারপর হাত জোর করে বলছি জয় শ্রীরাম, বলতে আপত্তি নেই। বিজেপির একটা নেতাকে দেখেন ভগবানের নাম নেওয়ার সময় জুতো খুলতে? দেখেন কি পলিসিতে নেয় জানেন? ছোটবেলায় ঠাকুমা শিখিয়েছিল, বাবু ভগবানের নামে জয়ধ্বনি যখন করবে, মন্ত্রপাঠ যখন করবে,
তখন বাসি জামায় করবে না, বাসি মুখে করবে না, জুতো পরে নেবে না, ভগবানের নামে ভক্তি করবে। কিন্তু বিজেপির নেতারা কোনো ভগবানের প্রতি ভক্তি নেই, কারণ ওদের কাছে রামচন্দ্র হচ্ছে ভোটের মেশিনে পদ্মফুল চাষ করানোর কৌশল। তাই ওরা রামচন্দ্রকেও ভোটে কাজে লাগাতে চায়। কি করলো? 2024-এ রাম মন্দির তৈরি হলো, জায়গায় জায়গায় এটা বলে ভোট নিল মোদি রামকে এনেছে, তাই আমরাও মোদিকে আনবো। আরে তোর মোদির কত বড় ক্ষমতা রে, যে রাম আমাদের বানিয়েছে তোর মোদি সেই রামকে এনেছে? তোর মোদির এত বড় ক্ষমতা? না, রাম আমাদের এনেছে, আমরা রামকে আনিনি, অত ক্ষমতা আমাদের নেই। রাম মন্দির উদ্বোধন করলো 22শে জানুয়ারি। শুনে রাখুন, মন্দির তৈরি সম্পূর্ণ হয়নি তখনও। শঙ্করাচার্য বললেন মন্দির অসম্পূর্ণ হলে সেখানে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করতে নেই, ঈশ্বর তাতে ক্রুদ্ধ হন। মোদিজি শুনল না, অসম্পূর্ণ মন্দিরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, শাস্ত্রীয় পদ্ধতিকে মানা হলো না। আর তারপরে রামজি কি ছেড়ে দিতেন? ছেড়ে তো দেননি। এই অপরাধের শাস্তি নরেন্দ্র মোদীকে দিলেন, নরেন্দ্র মোদীর কানটা মুলে দিলেন। মোদিজি বলল আপ কি বার 400 পার, আর রামচন্দ্র 240-এর গাড়ির চাকার হাওয়াটা খুলে নিলেন। শুধু তাই নয়, রাম মন্দির যে লোকসভা কেন্দ্র সেখান থেকেও নরেন্দ্র মোদীকে হারালেন। রামচন্দ্র আপনাদের সঙ্গে থাকলে পরিণতি হতো না বিজেপির বন্ধুরা। ভগবানকে নিয়ে আর যাই করুন, রাজনীতি করবেন না, কাজের কথা বলুন না। বলুন না মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা দিল্লিতে কেন্দ্র সরকারকে বলবো এরকমই একটা প্রকল্প আনতে। না বলে না, শুভেন্দু বলে আমরা রাজ্যে এলে দেবো। কেন বাবা? কেন্দ্রে তো তোমরা ক্ষমতা আছো, কেন্দ্র থেকে করো। রাজ্যে এসে করবো বলছো কেন? কেন্দ্রে তো সরকারে আছো, সরকারে থেকেই শুরু করো অন্নপূর্ণার ভান্ডার। কেনা বলেছে? বলছে দিদি লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছে, আমরা ক্ষমতা এলে 3000 দেবো। মানুষ তোমাদের ওই মূল্য দেখে আর ভোট দেবে না বাবা। কেন্দ্রের সরকার থেকে দাও, মানুষ নেবে। এই এসআইআর আরো মায়েরা জেনে রাখুন, এসআইআর আরো একটা মূল কারণ কি? মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, যেন আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতে না পারেন। বিজেপি অনেকভাবে চেষ্টা করেছিল এই প্রকল্পটা আটকানোর, কেস করে গালাগাল করে, কোনো কিছুতে যখন দেখছে মমতা ব্যানার্জিকে আটকাতে পারছে না, লক্ষ্মীর ভান্ডারকে আটকাতে পারছে না, দিদির সরকারি প্রকল্পগুলো আটকাতে পারছে না, তাই ওদের চেষ্টা হলো ভোটার তালিকা থেকেই মানুষকে বাদ দিয়ে দাও, যেন মানুষটাই না থাকে প্রকল্প পাওয়ার জন্য। এতদিন প্রকল্প বন্ধ করার চেষ্টা করেছে, এখন দিদিকে যেই আটকাতে পারছে না, তখন প্রকল্প যারা পায় সেই মানুষগুলোকেই বন্ধ করার চেষ্টা করছে। এটা বিজেপির কৌশল। কিন্তু একটা জিনিস নিশ্চিন্ত থাকুন মায়েরা দাদারা, বুথে বুথে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী অতন্দ্র প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আপনাদের পাশে থাকবে। একটা পুরুলিয়ার সাধারণ মানুষের নাম এই শুভেন্দুর মতো তার কাটারা যেন চক্রান্ত করে বাদ দিতে না পারে, তার জন্য প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আগামী 3 মাস দরকার হলে প্রত্যেকটা রাত্রি জাগবে। কিন্তু পুরুলিয়ার একটা মানুষের নাম আমরা বাদ দিতে দেব না, দেব না, দেব না। কারণ এই রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস তার নিজের মাটি মনে করে। বিজেপি এসছে ইউপি থেকে, বিজেপি এসছে গুজরাট থেকে। আমার পুরুলিয়ার মানুষের মুখের ভাষা, মনের কথা কোনোটা বোঝে না, যেটা একমাত্র বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। এবং সেই কারণে আমি আপনাদের বলছি, এই লড়াইটা বড় লড়াই। পুরুলিয়াকে সংঘবদ্ধ থাকতে হবে। এটা তো পুরুলিয়া শহরে আমরা মিটিং করছি, পুরুলিয়ার একটা বড় অংশ জঙ্গলমহল এলাকার মধ্যে পড়ে, জঙ্গল এলাকার মধ্যে পড়ে। আপনারা জানেন বিজেপি যে রাজ্যে ক্ষমতায় এসছে, যেখানে আদিবাসীরা থাকতেন, তাদের হেক্টরের পর হেক্টর জমি আদানি আম্বানিকে বেচে দিয়েছে, তাদেরকে গৃহহীন করে দিয়েছে। ছত্তিশগড়ে বিজেপি 15 বছর ছিল, ট্রাইবেলদের জমি কেড়ে নিয়ে তাদের থেকে তাদের জঙ্গলের অধিকার কেড়ে নিয়ে কিলোমিটার কিলোমিটারের পর কিলোমিটার হেক্টর বনভূমি উচ্ছেদ করে দিয়ে আদানি আম্বানিদের সেই জমি দান করেছে। বিজেপি কেন বাংলায় আসতে চায়? বাংলায় এত জমি আছে, বাংলার মাটির তলায় কয়লা আছে, বিজেপির দরকার এই মাটিটাকে। তাই এই জমি বিজেপি চায়, এই মাটির তলার সম্পদ বিজেপি চায়। বিজেপির মানুষের প্রতি কোনো প্রেম নেই, মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই। যদি থাকতো মায়েরা, তাহলে আপনাদের তো এমপি বিজেপির, গতবারও জিতেছিল, এবারও জিতেছে। আপনাদের তো এমএলএরা বিজেপির, এই জেলার 9টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভায় বিজেপির বিধায়ক। আপনি বলুন না কেন্দ্র সরকারের থেকে কটা প্রকল্প বিজেপি আনলো? আমি এর আগে একটা মিটিংয়ে বলেছিলাম, বিজয়া সম্মিলনীর সময়, একটা জিনিস জেনে রাখুন মায়েরা। আপনারা জানেন ভারতবর্ষে বুলেট ট্রেন হচ্ছে? জানেন এটা? বুলেট ট্রেনটা কোন রাজ্যে হচ্ছে জানেন? বলতে পারবেন কেউ? গুজরাটে হচ্ছে।
গুজরাটটা কার রাজ্য বলুন তো? মোদির নিজের রাজ্য। ঠিক আছে, এবার মায়েরা দাদারা দেখুন, আপনি একটা শ্যাম্পুর পাতা কেনেন, মাজন কেনেন, সাবান কেনেন, তেল কেনেন, আপনি দোকানে গিয়ে যা কেনেন সব কিছুতে ট্যাক্স দেন। এটা জানবেন না শুধু বড় লোকরা ট্যাক্স দেয়, প্রত্যেকটা গরিব মধ্যবিত্তও ট্যাক্স দেয়, জিএসটি দেন। আপনি একটা যদি 10 টাকার শ্যাম্পুর পাতা কেনেন, মাজনের কৌটো কেনেন, তাহলে তাতে যদি 2 টাকা ট্যাক্স হয়, 10 টাকার মধ্যে 8 টাকা দাম আর 2 টাকা ট্যাক্স, সেই 2 টাকার মধ্যে 1 টাকা দেন রাজ্য সরকারকে, 1 টাকা দেন কেন্দ্রের সরকারকে। এবার মায়েরা দাদারা দেখুন, এই যে 2 টাকা ট্যাক্স দিচ্ছেন, 1 টাকা রাজ্যে যাচ্ছে, 1 টাকা কেন্দ্রে যাচ্ছে। রাজ্যে আপনার যে 1 টাকা যাচ্ছে, সেই 1 টাকাটা দিদি আবার আপনাকে ফিরিয়ে দিচ্ছে কিভাবে? লক্ষ্মীর ভান্ডারে, কন্যাশ্রীতে, রাস্তায়, আপনার বাচ্চার স্কুলের মিড ডে মিলে, সবুজ সাথীর সাইকেলে, 12-এ ট্যাব কেনার জন্য 10,000 টাকায়, হাজার একটা প্রকল্পে দিদি কিন্তু টাকাটা ফিরিয়ে দিচ্ছে। কিন্তু ওই 2 টাকার মধ্যে আরেক টাকা যেটা কেন্দ্র সরকারের কাছে যাচ্ছে, মোদির কাছে যাচ্ছে, মোদি কি ওই টাকাটা পুরুলিয়ায় ফেরত দিচ্ছে? মোদি কিন্তু দিচ্ছে না। কি করছে? ওই টাকাটা নিয়ে গুজরাটে যাচ্ছে, গুজরাটে বুলেট ট্রেন হবে। 20 লক্ষ কোটি টাকা খরচ করে গুজরাটে বুলেট ট্রেন কেন হবে? গুজরাটের মানুষের 6 ঘন্টার রাস্তাটা যেন 2 ঘন্টায় গুজরাটের লোক যেতে পারে। বুঝুন, পুরুলিয়া ট্যাক্সের টাকা নিয়ে গুজরাটে বুলেট ট্রেন হবে যেন গুজরাটের লোকেরা 6 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় যেতে পারে। আর পুরুলিয়ার মানুষ কি পাবে? পুরুলিয়া আসার প্রত্যেকটা ট্রেন 4 ঘন্টা লেট, 5 ঘন্টা লেট, 6 ঘন্টা লেট। পুরুলিয়ার মানুষ 6 ঘন্টা লেটে পুরুলিয়া ঢুকুক, কিন্তু পুরুলিয়ার টাকা নিয়ে গুজরাটের মানুষ বুলেট ট্রেনে চেপে মুম্বাই যাক। এটা হচ্ছে বিজেপি মায়েরা। এদেরকে সমর্থন করলে এরা গোটা রাজ্যটাকে, বাংলাটাকে বেচে দিয়ে গুজরাট ভরে দেবে। নরেন্দ্র মোদী গুজরাটের বাইরে কিচ্ছু জানেন না, গুজরাটের বাইরে কিচ্ছু চেনেন না। উনি নামেই দেশের প্রধানমন্ত্রী, উনি আসলে দেশের প্রধানমন্ত্রী নন, উনি কেবলমাত্র গুজরাটের প্রধানমন্ত্রী। তাই তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অমিত শাহ। আজকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন দেশের, আবার স্বরাষ্ট্রমন্ত্রী সেই অমিত শাহ। অর্থাৎ গুজরাটের হাম দো হামারে দো, এখানেও তাই। বুঝছেন? ওপরে মোদি, তারপরে শাহ, নিচে আম্বানি, তারপরে আদানি। এটা ছিল গুজরাটের সেটআপ। ওই গোটা সেটআপটা এখন দেশে। ওপরে মোদি, তারপরে শাহ, নিচে আম্বানি, তারপরে আদানি। হাম দো হামারে দো। বুঝছেন সিস্টেম? তো এই রাজনৈতিক দলটাকে সমর্থন করলে আর কোনোদিন এই অভিযোগ করবেন না জিনিসের দাম কেন বাড়ছে, বাজার কেন আগুন, পেট্রোলের দাম কেন বাড়ছে। ভাইয়া তো বাইক চালাও, পেট্রোল কত এখন? 106। আর মোদি আসার আগে যখন 60 টাকা থেকে পেট্রোলটা 65 টাকা হয়েছিল কংগ্রেসের জামানায়, মোদি ভারত বন্ধ দেখে দিয়েছিল, 5 টাকা বাড়িয়েছে। আর মোদি কি করেছে? ওই 65 টাকা 105-এ। এবার বুঝো কেন নিয়ে গেছে। আর তোমার আমার মধ্যে কেন পাত্তা নেই জানো? 106 টাকার পেট্রোল ভর্তি তো কি গেল এলো, কেন এরকম ভাবছো? কারণ হচ্ছে যখন তুমি পেট্রোলের দামের কথা ভাবতে চাচ্ছ, তেলের দামের কথা ভাবতে যাচ্ছ, মোদিজি তখন তোমায় বলছে তোমার পাশে কিন্তু রোহিঙ্গা দাঁড়িয়ে আছে, সাবধান। তুমি তখন রোহিঙ্গা নিয়ে ভাবছো, পেট্রোল ভুলে যাচ্ছ, গ্যাস ভুলে যাচ্ছ। আর আমি এর আগেও বলেছি মোদিজির একটা পলিসি আছে। কারা কারা ইঞ্জেকশন নিয়েছেন কোনোদিন একটু হাত তুলবেন? ইঞ্জেকশন নিয়েছেন কারা কারা? সবাই। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, কারা কারা স্যালাইন নিয়েছেন কোনোদিন হাত তুলুন। স্যালাইন নিয়েছেন কারা কারা? অনেকে নিয়েছেন। আচ্ছা, যারা নিয়েছেন তাদের বলছি, আমার না ছুঁচে খুব ভয় লাগতো ছোটবেলা। হ্যাঁ, এই যে ইঞ্জেকশন আর স্যালাইনের মধ্যে তফাৎটা কি? আপনাকে যখন ইঞ্জেকশন দেবে, ছুঁচটা ঢোকাবে, আপনার 2 সেকেন্ডের জন্য মানে প্রাণ আত্মারাম খাঁচা হয়ে যাবে, কি ভয় লাগে। ছুঁচটা ঢোকালেন পর মনে হয় কখন বের করবি রে ভাই, তাড়াতাড়ি বের কর। ওষুধটা ঢুকিয়ে দেওয়ার পরে কখন ছুঁচটা সরাবে মনে হয় তো। ভাবুন স্যালাইন ওই রকমই মোটা ছুঁচ, ইঞ্জেকশনটা 2 সেকেন্ডের জন্য ঢোকাচ্ছে আপনার প্রাণ আত্মারাম খাঁচা, আর স্যালাইনটা ওইটা ঢুকিয়ে 2 সেকেন্ড না 2 দিন রেখে দিয়েছে। আপনি প্রথম 2 সেকেন্ড একটু ভাবলেন, কিন্তু 2-4 ঘন্টা কাটার পর আপনার হাতটা অবশ হয়ে গেছে। আপনি তখন জানেনই না আপনার চামড়া ছেঁদা করে একটা মাল ঢুকে রয়েছে 2 দিন ধরে, তাই তো? এটা হচ্ছে ইঞ্জেকশন আর স্যালাইনের তফাৎ। এই মোদিজি ইঞ্জেকশনের রাজনীতিতে বিশ্বাস করেন না, মোদিজি স্যালাইনের রাজনীতিতে বিশ্বাস করেন। কেন? একটু একটু করে দাম বাড়াবো না, 60 টাকাটা 61, 61টা 62, 62টা 63, তাহলে কি মনে হবে প্রতি মিনিটে একটা করে ছুঁচ ঢোকাচ্ছে। মোদিজি বলো না 65কে একবারে 105 করে দে, করে রেখে দে 2 দিন, তাহলে কি স্যালাইন হাত অবশ্য হয়ে গেছে, আপনিও ভুলে গেছেন দাম বেড়ে গেছে। এটা হচ্ছে বিজেপির পলিসি। তাই মিঠুন আসুক আর নরেন্দ্র মোদী আসুক, অমিত শাহ আসুক বা তার কাটা শুভেন্দু আসুক, ওদেরকে এই প্রশ্নগুলো ভালো করে করবেন
যে জনতাকে যে কথা দিয়েছিলে আজকে দিনের সেটা কোথায় গেল, জিনিসপত্রের দাম কোথায় কমলো। দয়া করে ধর্ম ধর্ম খেলায় ওদের তালে যদি নাচেন তাহলে আপনাকে ব্যবহার করবে করে অমিত শাহের ছেলে বিসিসিআই এর মাথায় বসবে, আইসিসি ক্রিকেটের বোর্ডের মাথায় বসবে। আইপিএল যখন দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর কেকেআর এর খেলা হচ্ছে, টিভিতে দেখবেন অমিত শাহের ছেলে জয়শা চেয়ারের ওপর ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে আছে, আর আপনার বাড়ির ছেলেটা কপালে ফেট্টি জড়িয়ে জয় শ্রীরাম বলে কার বাড়ি ভাঙতে ছুটছে। মরে সাধারণ হিন্দুর ছেলে, সাধারণ হিন্দুর মুসলমান, আর মজা করে নেতারা, এটা মাথায় রাখবেন। কোন সাধারণ ঘরের ছেলে মেয়ে বাঁচে না যুদ্ধে আগুন লাগলে, আর কোন নেতার ছেলে কোনোদিন মরে না। নেতারা নিজের ছেলেকে বাঁচাবে, আপনার ছেলেকে দাঙ্গায় পাঠাবে। যেমন মিঠুনকে দেখেছেন, নিজের ছেলে রেপে অভিযুক্ত, রেপ করেছে, নিজের ধর্ষক ছেলেকে বাঁচানোর জন্য অমিত শাহের হাঁটু ধরে জলাজলি খেয়ে গেছে। ছেলেকে বাঁচিয়ে দাও। মিঠুন তার ছেলেকে বাঁচাতে বিজেপিতে গেছে, আর শুভেন্দু নিজেকে বাঁচাতে বিজেপিতে গেছে। একজনের ছেলে ধর্ষণে অভিযুক্ত, আর একজন নিজে হচ্ছে সারদা নারদার চোর। বুঝছেন, চোরে চোরে মাস্তুতো ভাই, বিজেপির গল্প। আর লাস্ট একটা কথা বলে শেষ করি মায়েরা, শেষ প্রশ্ন, তৃণমূল জিতলে তো মুখ্যমন্ত্রী দিদি, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে? যেই বিজেপির সাথে দেখা হবে বলবেন বাবু লোকসভার সময় তো খুব জিজ্ঞেস করেছো, আমরা জিতলে মোদী প্রধানমন্ত্রী, তোরা জিতলে কে? আজকে আমরা ঘুরিয়ে একই প্রশ্ন করছি, আমরা জিতলে দিদি মুখ্যমন্ত্রী, তোরা জিতলে কে? এই প্রশ্নটা কোনো বিজেপি নেতা উত্তর দিতে পারবে না, কারণ যেই বিজেপির নেতা নাম নেবে, কেন শুভেন্দু দৌড়ে এসে দিলীপ ঘোষ লাথি মেরে ফেলে দিয়ে মাইক থেকে বলবে কেন বেটা আমার কি দোষ? শুভেন্দু একা মুখ্যমন্ত্রী হবে, আমার কি দোষ? যেই দিলীপ ঘোষ বলবে আমার কি দোষ, সাথে সাথে মিঠুনদার সাথে পাশে একটা বসেছিল, 3 বার হেরেছে, রাহুল সিনহা, মনে আছে? আপনার তো দোকানদার কাকারা যারা আছেন দেখেছিলেন, রাহুল সিনহা ছিল পাশে, তার চিপে চিপে কথা বলে। রাহুল সিনহা ছুটে এসে বলবে বাংলায় বিজেপিটাকে আমি চেনালাম রে, আমি হব মুখ্যমন্ত্রী, দিলীপ তো আপনি নন। যেই রাহুল সিনহা এটা বলবে, নতুন সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, ও কবিতা হেভি বলে, কবিতা বলতে বলতে এসে বলবে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, আমি হব সভাপতি, আমাকে জায়গা দে। যখন এই কথাটা বলবেন, 4 জন ছেলে হয়ে গেছে, ওদিক থেকে প্রথম ছুট লাগিয়ে কে আসবে স্টেজের দিকে জানেন? আমাদের লকেট দিদি এসে বলবে মহিলার বিরুদ্ধে মহিলা, তোমাদের বেটা ছেলেদের জায়গা নাই, আমি হব মুখ্যমন্ত্রী। যেই লকেট দিদি বলবে, আবার ওদিক থেকে ছুটে আসবে আরেক মহিলা অগ্নিমিত্রা পাল, বলবে আমি হব মুখ্যমন্ত্রী। আরে তোদের মুখ কে আর লেজা কে একটু বোঝা, কে মুখ? তাহলে একটাই উপায় আছে, একটাই উপায় আছে, সোমবার দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী, মঙ্গলবার রাহুল সিনহা মুখ্যমন্ত্রী, বুধবার তথাগত রায় মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, শুক্রবার লকেট চ্যাটার্জি মুখ্যমন্ত্রী, শনিবার অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী, আর রবিবার ছুটির দিন, কোনো কাজ নেই, সারাদিন ল্যাথ খাবে, তাই শুভেন্দু। এছাড়া আর কোনো উপায় দেখছি না। তাই সোজা কথা, লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই। বাংলার মানুষ জানে দিদি তাদের অগতির গতি, দিদিই একমাত্র সম্পদ, দিদির বিরুদ্ধে কোনো মুখ নাই, তাই দিদির কোনো অল্টারনেটিভও নাই। ওরা যখন 200 পারের গল্প বলবে, আমাদের দিদি তার ট্রেন নিয়ে আবার 200-র দিকে এগিয়ে যাবে। তাই নিশ্চিন্ত থাকুন, শান্তিতে থাকুন, বাংলার প্রত্যেকটা মানুষ নিরাপদ, কারণ চতুর্থবারের জন্য নবান্নের 14 তলায় কোনো বুটের আওয়াজ পাওয়া যাবে না, কান পেতে শুনবেন হাওয়াই চটি খটখট করতে করতে 14 তলার উপরে উঠবে, নিশ্চিত করে আজ এই মাটি থেকে বলে গেলাম, নিশ্চিত করে বলে গেলাম। তাই বক্তব্য শেষ করার আগে আরেকবার দুহাত তুলে গলার জোরে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, নিজের মুখের ভাষার নামে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে রাত্রিবেলা একটা কান্নার আওয়াজ শুনতে পাবেন। কার বলুন তো? মিঠুনদার। কেন কান্নার আওয়াজ শুনতে পাবেন? কেঁদে কেঁদে বলবে, দেবাংশু তুমি 7 দিনে 7 জন মুখ্যমন্ত্রীর নাম বললে, আমারটা তো রাখলে না। থ্যাংক ইউ ভেরি মাচ।